গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে তোমাদের 36 নম্বর ক্লাস থাকছে। তো এর আগে অলরেডি আমরা 35টা ক্লাস ম্যাথের উপর থেকে কভার করে নিয়েছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রতিদিনের মতো আবারও বলছি যে কেউ কিন্তু এই ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে, ক্লাসের শেষে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাড়িতে আগে নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই কোশ্চেনগুলো কিন্তু বাড়িতে রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, একটি সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? কোশ্চেনটা ভালো বলেছে, এখানে কি বলেছে? সংখ্যাটার বর্গকে। তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা কি, সংখ্যাটা হলো x। এই x সংখ্যাটাকে কি বলেছে? 6 দ্বারা ভাগ করলে কি থাকবে? 3 অবশিষ্ট থাকবে বলেছে। তো অবশিষ্ট ভাগশেষ থাকবে 3। তো আমি এখানে ধরে নিচ্ছি সব থেকে ক্ষুদ্রতম ভাগফল আমি ধরে নিচ্ছি 1। তাহলে আমি এখান থেকে ইজিলি সংখ্যাটা বার করতে পারবো। সংখ্যাটা কি হবে? মানে ভাজক সমান কি বলতে পারি? আমরা সূত্র পড়ে এসেছি, ভাজক সমান, আবার লিখে দিচ্ছি, ভাজক সমান ভাজ্য ইন্টু ভাগফল, ভাজ্য ইন্টু ভাগফল প্লাস হলো অবশিষ্ট অর্থাৎ ভাগ শেষ। তাহলে ভাজক সমান মানে এক্স এর ভ্যালু কি পাবে? 6 ইন্টু 1। 1টাকে আমি ধরে নিয়েছি সব থেকে কম সংখ্যা, মানে কম মানের সংখ্যা হিসাবে ভাগফলটাকে, প্লাস ভাগশেষ কত? 3। তাহলে এখান থেকে 6 একে 6 আর 3 যোগ করলে হবে কত? 9। তো এক্স এর ভ্যালু সর্বনিম্ন ভ্যালু হবে কত? সর্বনিম্ন ভ্যালু হবে কিন্তু 9। এবার এই যে সংখ্যাটা পেলাম, মানে যে সংখ্যা দিয়ে 6 কে ভাগ করতে হচ্ছিল, তো সর্বনিম্ন সংখ্যা আমি পেয়ে গেছি কত? 9। এই 9 এর এবার বর্গ করতে হবে, অর্থাৎ 9 এর স্কয়ার। তো 9 এর স্কয়ার কত? 9 এর স্কয়ার হলো 81। এবার এই 81 কে বলেছে যদি 6 দ্বারা ভাগ করি কত ভাগশেষ থাকবে, কত অবশিষ্ট থাকবে। তো ভাগ করে দেখি কত ভাগশেষ থাকছে। 6 1 কে কত হচ্ছে? 6 2 1 3 6 কত হচ্ছে? 18। ভাগশেষ থাকছে কত? 3। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলে দিয়েছে কত? 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সব থেকে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত? তো রেশিও কত বলেছে? 7:9:12। সব থেকে বড় কোনটা? এটা হলো সব থেকে বড় রেশিওর থেকে। সব থেকে ছোট কোনটা? তো রেশিওতে সব থেকে ছোট হলো 7। তো 7 এবং 12 এই দুটোর অন্তরফল কত? এই দুটোর অন্তরফল হলো 5। তো এই 5 এর ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু দেখো বলে দিয়েছে কত? 15 সেন্টিমিটার। কি বার করতে বলেছে? এখান থেকে বার করতে বলেছে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য। তো রেশিওতে সব থেকে বড় বাহু কত? 12। তাহলে 12 এর ভ্যালু বার করতে হবে। তো 5 ইউনিটের ভ্যালু হলো 15 সেন্টিমিটার, 1 ইউনিটের ভ্যালু হবে 15/5। 12 ইউনিটের ভ্যালু বার করতে হবে, তো 15/5 ইন্টু কত হবে? 12। 5 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36 সেন্টিমিটার এর অ্যান্সার হবে, যেটা আছে অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো। এখানে সরল আছে এবং সরলটা একদমই মুখোমুখি হয়ে যাবে। কিভাবে হবে বলে দিচ্ছি। যদি প্র্যাকটিস লেভেল তোমাদের ভালো থাকে তাহলে কিন্তু একদমই মুখোমুখি করা যাবে। তো এখানে দেখো ফার্স্টে আছে কি? বার। আমরা বডমাস রুল আশা করি প্রত্যেকেই জানি, বি ও ডি। একটুখানি আলোচনা করে দিই। এম এ এস। বি ফর কি? ব্র্যাকেট। বি ফর হলো ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট, বি ফর হলো বার। ফার্স্টে হলো বার, তারপর হলো কি? ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। ও ফর হলো অফ। ডি ফর হলো ভাগ অর্থাৎ ডিভিশন। এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। এ ফর অ্যাডিশন এন্ড এস ফর হলো
সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো সবার আগে আমরা কাজ করব কি বারের কাজ। ব্র্যাকেটের আগে আমরা প্রেফার করব বার, যেমন এখানে 1 এর 3 প্লাস এখানে হাফ আছে, এর কিন্তু বার দেওয়া আছে। তো সবার প্রথমে আমরা এইটাকে ক্যালকুলেট করব। এখানে ভালোভাবে খেয়াল করে দেখো বারটা কিন্তু এই মাইনাসের ওপরে কিন্তু বার নেই, সুতরাং এখানে 1 এর 3 প্লাস 1 এর 2 আছে, এখানে কিন্তু মাইনাস 1 এর 3 প্লাস 1 এর 2 এইভাবে যোগ করতে যাবে না। দেখো বার কিন্তু শুধুমাত্র 1 এর 3 প্লাস 1 এর 2 এর ওপর আছে, এই মাইনাসের ওপরে বার নেই। যদি থাকতো বারটা কিন্তু এই পর্যন্ত কিন্তু বাড়ানো থাকতো, এটা কিন্তু খেয়াল রাখবে। তো বারের পরে হবে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে হবে কি অফের কাজ। বাংলাতে অফের জায়গায় থাকবে কি এর থাকবে, অফ বা এর কাজ। তারপর হবে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগের কাজ। তো বডমাস রুল অনুযায়ী এটাকে সলভ করি। এখানে ফার্স্টে দেখো আছে 1 এর 3 1 এর 6, 1 এর 3 1 এর 6 যদি যোগ করি, আমি মুখোমুখি করে দেখাচ্ছি, তারপরে আমি এখানে লিখে লিখে করে দেখাচ্ছি। ফার্স্টে দেখো 1 এর 3 আর 1 এর 2 এই দুটো ফার্স্টে যোগ করতে হবে, যোগ করলে কত হবে 5 এর 6। বাইরে দেখো যোগ করার পরে বাইরে আছে কি মাইনাস, আর তার আগে আছে দেখো প্লাস 5 এর 6। তো প্লাস 5 এর 6 মাইনাস 5 এর 6 কেটে যাবে, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালু পেয়ে গেলাম কত 0। তো 1 এর 4 আর 0 যোগ করলে 1 এর 4ই হবে। তারপরে দেখো 1 এর 4 আর 1 এর 5, তো 1 এর 4 আর 1 এর 5, 5 আর 4 এর লসাগু কত হয় 20, যোগ করলে হবে 4 আর 5 যোগ করলে হবে কত 9। বাইরে ব্র্যাকেটের বাইরে যখন বেরোবে এর আগে মাইনাস চলে আসবে এবং এর আগে আছে পজিটিভ 9/20, তো পজিটিভ নেগেটিভ কেটে গিয়ে হয়ে যাবে কত, হয়ে যাবে 0। তো অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনটাও দেখো এখানে একটা সরল আছে, কিন্তু এই সরলের মধ্যে কিন্তু একটা সূত্র তোমাদের লুকিয়ে আছে। যদি প্র্যাকটিস না থাকে, বারবার বলছি এই কথাটা, প্রত্যেক ক্লাসেই বলা হয়, প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবং হয় কোশ্চেন ভুল মার্কিং করে আন্দাজে মার্কিং করে আসতে হবে, নতুবা ছেড়ে আসতে হবে। তো এখানে দেখো একটা জিনিস, এখানে এর পরের লাইন থেকে লিখছি। তো এখানে দেখো লাস্ট যে রুট ওভারটা আছে, অর্থাৎ রুট ওভার 7 প্লাস 4√3, এটা দেখে কিছু একটা আইডিয়া করা যাচ্ছে যদি প্র্যাকটিস থাকে। বারবার বলছি একটা কথা। তো এখানে দেখো 7 প্লাস 4√3, তো 7 প্লাস 4√3টাকে আমি যদি একটু ভাঙি, এখানে এখানে 7কে আমি ভাঙছি 4 প্লাস 3 এর যোগফল আকারে প্লাস 4√3। তারপরে দেখো এখানে আমি 4টাকে যদি লিখি 2 এর স্কোয়ার, প্লাস 3টাকে আমি লিখছি √3 এর স্কোয়ার, প্লাস এখানে 2 ইন্টু 2 ইন্টু √3, মানে 4√3কে ভাঙলাম 2 ইন্টু 2 ইন্টু √3। এবার আশা করি অনেকে বুঝতে পারছো যে এর পরে এটা কোন সূত্রে আসে। কোন সূত্রে আসে সূত্রটা আমি এখানে লিখছি, দেখো সূত্রে আসে এখানে এ স্কোয়ার, এক মিনিট, এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র? এর ওপরে আছে কিন্তু বর্গমূল। কিসের সূত্র এটা? এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ওপরে বর্গমূল আছে, তাহলে হোল স্কোয়ার এবং বর্গমূল উঠে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি। তো দেখো এখানে আমি সেটাই করব। এখানে দেখো এ এর স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, বি এর স্কোয়ার বলতে √3 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আকারে এখানে আছে। তো বর্গমূলের মধ্যে এখানে থাকছে 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ার এবং বর্গমূল উঠে যাচ্ছে, পড়ে থাকছে কত 2 প্লাস √3। এবার দেখো আমি এইখানে মানে নেক্সট লাইন থেকে লিখছি, এখানে √7 প্লাস √3 যেটা আছে এটার পরিবর্তে আমি লিখবো কি, লিখবো আমি 2 প্লাস √3। তো এখানে মাইনাস আগে যেগুলো আছে সেগুলো লিখে নাও, এখানে মাইনাস √3 প্লাস প্লাস 3 প্লাস √3 প্লাস 8, এখানে কি ভ্যালু পেয়েছি আমি 2 প্লাস √3, তো এখানে লিখে দিলাম 2 প্লাস √3। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইনে এখানে কিছুই না, 8 এর সাথে গুণ করতে হবে। এখানে আগে যেগুলো আছে অ্যাজ ইট ইজ লিখে দাও, তারপর এখানে লেখো
3 প্লাস 8 2 16 প্লাস 8√3। আবার এখানে দেখবে আরেকটা এরকম সমীকরণ আসবে, মানে a প্লাস বি হোল স্কয়ারের আর একটা সূত্র আসবে এখান থেকেও। তো এখানে √3 থাকবে, এখানে যোগ করো 16 আর 3 যোগ করলে কত হচ্ছে 19 প্লাস 8√3। আচ্ছা, তোমাদের অনেকে ডাউট হতে পারে যে আমি এটাকে এই 7 প্লাস 4√3 টাকে আমি 4 আর 3 এর যোগফল আকারে কেন ভেঙেছি। আমি এটাকে 1 6 এর আকারে ভাঙতে পারতাম বা 2 প্লাস 5 এর আকারে ভাঙতে পারতাম, এগুলো কেন ভাঙিনি? এগুলো ভাঙিনি একটাই কারণ হলো, এই দেখো আমি এখানে ব্র্যাকেট যখন 4 ইন্টু √3 যখন দেখতে পাচ্ছি 4√3, তো আমাকে কোনো একটা প্রকারে √3 কিন্তু নিয়ে আসতে হবে। তো একইভাবে আমি এই 19টাকেও কিন্তু দুটো ভাগে ভাঙবো, সেখানে কি করব 16 প্লাস 3 এই আকারেই ভাঙবো, যাতে করে যেই আমি এটাকে বর্গমূল করব সাথে সাথে মানে যখন এটাকে আমি স্কোয়ার করতে যাব, যে 16 কার স্কোয়ার, 16 হলো 4 এর স্কোয়ার, আর আর এই 3 থেকে আমি যেন √3 পাই, অর্থাৎ 3 কার স্কোয়ার, √3 এর স্কোয়ার হলো 3। তো এই কারণে আমি এটাকে 16 এবং 3 আকারে ভেঙেছি এবং আগেরটাকে 4 প্লাস 3 আকারে ভেঙেছি। আচ্ছা, নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে। এখানে কি পেয়েছিলাম 19 প্লাস 8√3, তাই তো 19 প্লাস 8√3। এবার দেখো আমি 19টাকে ভাঙছি কিভাবে। 16 প্লাস 3 প্লাস 8√3, একটু ফাস্ট করছি যেহেতু এর আগেরটা বুঝিয়েছি। তো 16 কার স্কোয়ার আকারে লিখতে পারি 4 এর স্কোয়ার, 3 কে লিখতে পারি √3 এর স্কোয়ার আকারে, এবং এখানে এখানে 2 ইন্টু 4 ইন্টু √3, অর্থাৎ এখানে সেই সূত্র চলে আসলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল সূত্র অনুযায়ী। তো হোল স্কোয়ার এবং বর্গমূল উঠে গেলে এখান থেকে পাবে 4 প্লাস √3। তো 4 প্লাস √3 আমি এখানে বসাবো। এবার এখানে দেখো মাইনাস √3 প্লাস এখান থেকে 4 প্লাস কত √3। এবার এখান থেকে খেয়াল করো প্লাস √3 আর মাইনাস √3 এখান থেকে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি √4, অর্থাৎ অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে এখান থেকে কিন্তু প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস আসবে না, এখান থেকে আসবে কিন্তু 2। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার এ। প্লাস মাইনাস কখন বলতাম আমি এখানে একটা ছোট এক্সাম্পল আকারে দেখাচ্ছি। সাপোজ ধরো এখানে এক্স স্কোয়ার আছে আর এই পাশে সাপোজ ধরো 4 আছে, তো এক্স এর মান কত, তো এক্স এর মান কত যদি হয় তখন এক্স সমান আমি লিখবো, লিখতে গেলে প্লাস মাইনাস 4। তো এক্স এর ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 2। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা সেই পরিস্থিতি আসছে না, এইরকম পরিস্থিতি আসছে না, তাই প্লাস মাইনাস 2 কিন্তু অ্যান্সার হবে না। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে, অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার এ, 2 এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি, সম্ভবত এর আগের দিনের ক্লাসে কিংবা তার আগের দিনের ক্লাসে, মানে লাস্ট দুটো ক্লাসের মধ্যে এই টাইপের একটা কোশ্চেন পড়িয়েছি। তো এখানে দেখো বলছে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে অন্য একজন ব্যক্তি যোগদান করে, তবে নতুন ব্যক্তির ওজন কত। তো 65 কেজি ওজনের একজন ব্যক্তি কি হচ্ছে চলে যাচ্ছে এবং তার পরিবর্তে আরেকজন যখন আসছে তখন 8 জনের মানে ছিল আগে 8 জন, একজন চলে গেল যার ওজন 65 কেজি, আবার আরেকজন আসছে তার ওজন কত সেটা বার করতে বলছে, এবং সেই ব্যক্তি আসার ফলে এই 8 জনের এখন গড় ওজন কিন্তু 2.5 কেজি করে বৃদ্ধি পেয়েছে। তাহলে অবভিয়াসলি এখান থেকে এটা বেসিক কনসেপ্ট বুঝতে পারছো, যে ব্যক্তিটা এসছে তার ওজন অবভিয়াসলি 65 কেজির থেকে কিন্তু বেশি হবে। কত বেশি হবে, তো 8 জন ব্যক্তির এখন গড় ওজন সেই ব্যক্তি আসার ফলে 2.5 কেজি করে বেড়ে গেছে, তাহলে 65 কেজি তো ছিলই, কারণ 65 কেজি হলে কোনো বৃদ্ধি হতো না গড়ের ক্ষেত্রে, আর কমও হতো না। কিন্তু 65 থেকে সব বেশি ওজনের যেহেতু ব্যক্তিটা এসছে, তাহলে তার ফলে এখন গড় ওজন 8 জনের যদি 2.5 কেজি করে বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পেয়েছে কত
8 ইন্টু 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হবে? 65 প্লাস 8 ইন্টু 25। তো 65 প্লাস 8 ইন্টু আড়াই, 8 25 200, 200 থেকে 0 বেরিয়ে গেল, হবে কত? 20। তো নতুন ব্যক্তির ওজন হবে 85 কেজি, যেটা আছে অপশন নাম্বার বি তে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন বি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে। তবে ক্লাসের শুরুতে যেমনটা বলেছিলাম, আবারও তোমাদের কাছে রিকোয়েস্টটা রাখছি, কেউ কিন্তু কোনো ক্লাস, এই চ্যানেলে যে ক্লাসগুলো চলছে, কোনো ক্লাস তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। নিচেই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ ব্যাচের নাম্বার প্রোভাইড করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের কোন ক্লাস কখন হবে তার রুটিন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া তোমাদের যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয় তার লিঙ্ক তোমাদের টাইমের আগে 2 মিনিট 3 মিনিট কি 5 মিনিট আগে কিন্তু ক্লাসগুলোর লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন তোমাদের কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো পরীক্ষার ডেট প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়, জানানো হয় সেখানে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, কেউ এই নাম্বারে ভিডিও কল কিন্তু করবে না। শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলেই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেল থেকে। এছাড়া শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের ক্লাসটা তোমাদের দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হবে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন ম্যাথের চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাস সেখান থেকে দেখে নিতে পারবে। যেহেতু চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নেবে, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, একজন ফল বিক্রেতা যথাক্রমে 15 টাকা, 10 টাকা, 5 টাকা দরে 3 ধরনের আপেল বিক্রয় করেন। যদি মোট বিক্রিত ফলের অনুপাত 3:2:5 হয়, তবে আপেলের গড় মূল্য কত? তো এর মতো ইজি কোশ্চেন আর নেই। কিভাবে সলভ করবে? একদমই ইজি। ধরে নাও যে তার কাছে এখানে অনুপাত যেটা দিয়ে দিয়েছে সেটা ধরে নাও যে 3 কেজি, 3 কেজি আপেল বিক্রি করছে। এবার এই যে 3 কেজি আপেলটা বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে? তো 3 কেজি আপেল বিক্রি করছে 15 টাকা পার কেজি হিসাবে। তারপরে ধরে নাও টু টু মানে 2 কেজি আপেল বিক্রি করছে। তো 2 কেজি আপেল কত টাকায় বিক্রি করছে? দেখো এখানে বলে দিয়েছে 10 টাকা করে বিক্রি করছে। তারপরে দেখো 5 ফর ধরে নাও 5 কেজি আপেল। তো 5 কেজি আপেল সে কত টাকা কেজি দরে বিক্রি করছে? 5 টাকা কেজি দরে বিক্রি করছে। তাহলে মোট দাম কত? 5 ইন্টু 5। তাহলে টোটাল আপেলের পরিমাণ কত? 3 কেজি, 2 কেজি এবং 5 কেজি। তো 3 আর 2 5 আর 5 কত হচ্ছে? টোটাল হলো কিন্তু 10 কেজি। আর টোটাল মূল্য কত দামে বিক্রি করেছে এই সব আপেলগুলো? তো যোগ করে দিলে পেয়ে যাবে টোটাল মূল্য।
এবং সেই টোটাল মূল্যকে আমি টোটাল আপেলের পরিমাণের সাথে যদি ভাগ করি পেয়ে যাব গড় মূল্য কত। তাহলে টোটাল আপেলের পরিমাণ কত ধরে নিয়েছি, 3 কেজি, 2 কেজি এবং 5 কেজি যোগ করলে 5 আর 2 7 আর 3 হবে 10 কেজি। তো 10 দিয়ে ভাগ করলে এখান থেকে পেয়ে যাবে আপেলের গড় মূল্য কত। তো 3 15 45, 10 2 20, 5 5 25, 45 আর 45 আর 5 50 আর 20 হবে 70 আর 20 যোগ করলে হবে কত 90। তো 90/10 0 0 কেটে গেল, অ্যান্সার হয়ে যাবে 9 টাকা। গড় মূল্য কত আপেলের, 9 টাকা। অপশন সি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি কোম্পানিতে 31% কর্মচারী কর জমা করে মানে ট্যাক্স জমা করে। কত পার্সেন্ট কর্মচারী, 31%। এবং এখানে বলেছে 20,700 জন কর্মচারী কর এখনো জমা করেনি। তবে কোম্পানিতে মোট কতজন কর্মচারী আছে। তো এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে বলেছে যে 31% কর্মচারী কি করে কর জমা দিয়েছে। 31% কর্মচারী যদি কর জমা দেয় তাহলে কর জমা দেয়নি কতজন, 100 এর থেকে 31% বিয়োগ করে দাও। কত পার্সেন্ট কর জমা দেয়নি, 69% কর্মচারী কিন্তু এখনো ট্যাক্স জমা দেয়নি, কর্মচারীরা কর জমা দেয়নি। এবং এই 69% এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 20,700 জন ব্যক্তি কর জমা দেয়নি। জানতে চাইছে মোট কতজন কর্মচারী আছে, অর্থাৎ 100% এর ভ্যালু জানতে চাইছে। তো 1% সমান কত, 20,700 বাই 69, 100% সমান কত, 20,700 বাই 69 ইন্টু কত 100। এবার এখান থেকে কাটাকুটি করো। এখানে ফার্স্টে 3 দিয়ে ভাগ করে দেখো, 3 দিয়ে 3 দুয়ে 6, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটো 3 6 18, 2 3 9 27, 6900 টোটাল কাটলে এখান থেকে এবার 23 দিয়ে কাটো, 3 23 কত, 3 23 69। তো এখান থেকে থাকছে কত 300। তো 300 আর এদিকে 100 গুণ করলে হবে 30,000, 30,000 কর্মচারী। অপশন সি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো। একজন পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতাদের দ্রব্য বিক্রয় করে চিহ্নিত মূল্যের ওপর 30% ছাড়ে। একজন পাইকারি বিক্রেতা কি করছে, খুচরো বিক্রেতাদের দ্রব্য বিক্রয় করে চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্যকে ইংলিশে কি বলা হয়, মার্ক প্রাইস, এমপি। মার্ক প্রাইসের ওপর 30% ছাড়ে সে জিনিসটা কিন্তু বিক্রি করে। তো আমি ধরে নিচ্ছি মার্ক প্রাইস, আমি ধরি এখানে ধরে নিচ্ছি, ধরি মার্ক প্রাইস হলো 100 টাকা। তাহলে সে জিনিসটা বিক্রি করছে কত, মানে পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে কত টাকা দামে, বিক্রি করছে সে 30% ছাড়ে। তো 100 টাকার উপরে যে 30% ছাড় হয় তাহলে বিক্রি করছে কত, 70 টাকায় কিন্তু সে বিক্রি করছে। এবার বলছে সেই খুচরো বিক্রেতা যারা এই 70 টাকায় জিনিসটা কিনেছে, তো খুচরো বিক্রেতাদের কাছে খুচরো খুচরো বিক্রেতা খুচরো বিক্রেতাদের কাছে এই 70 টাকাটা কি, 70 টাকাটা তাদের কিন্তু কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। তারা 70 টাকাতে জিনিসটা কিনেছে। এবার কেনার পরে দ্রব্যগুলো চিহ্নিত মূল্যে বিক্রয় করছে। তো চিহ্নিত মূল্যে বিক্রয় করছে মানে 100 টাকায় বিক্রি করছে। অর্থাৎ খুচরো বিক্রেতাদের কাছে কস্ট প্রাইস কত, খুচরো বিক্রেতাদের কাছে কস্ট প্রাইস হলো 70 টাকা। বিক্রয় মূল্য কত, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হলো মার্ক প্রাইস যে দামে সেই দামে বিক্রি করছে মানে 100 টাকায় বিক্রি করছে। তাহলে প্রফিট কত পেয়ে যাচ্ছ, ইজি কোশ্চেন। প্রফিট 100 থেকে 70 বিয়োগ করে দাও, 30 টাকা কিন্তু তাদের প্রফিট হচ্ছে। তো সেই লাভের হার কত, প্রফিট পার্সেন্ট বার করতে বলেছে। তো প্রফিট পার্সেন্ট সমান কত টাকা প্রফিট হয়েছে, 30 টাকা।
ক্রয় মূল্য কত ছিল 70 টাকা, একের মধ্যে কত 100-র মধ্যে কত 0 0 কেটে গেল, 300/7% হবে প্রফিট পার্সেন্টেজ, এখানে ভগ্নাংশে আসবে। তো এখানে 4 7 কত 28, 2 0, 7 দুগুণ কত 14, 7 দুগুণ 14, তো 42 পূর্ণ 6-এর 7% অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 225 টাকায় 25 কেজি চিনি ক্রয় করতে পারে, তবে কেজি প্রতি চিনির আসল দাম কত? কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর আগে যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে কমপক্ষে আমি 4 থেকে 5 বার কিন্তু এই টাইপের কোশ্চেন রেখেছি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বহুবার এক্সামে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো দেখতে পাবে। তো এখানে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো। অনেকে হয়তো এর শর্টকাট ট্রিক্স শেখাবে, শর্টকাট ট্রিক্স কিছুদিনের জন্য মনে থাকবে, এবং পরবর্তীতে যখন এক্সামে যাবে, এক্সাম হলে গিয়ে কিন্তু যেই ডাটা পাল্টে দেবে বা একটু সামান্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে, তখন কিন্তু তোমাদের সেই যে শর্ট ট্রিক্স তোমরা শিখেছো সেই শর্ট ট্রিক্স কিন্তু ভুলে যাবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি স্পেসিফিক বলবো, এটা বেসিক পদ্ধতিতে জেনে রাখো। তোমার কোশ্চেন যতই ঘোরাক না কেন, তোমরা সেই বেসিক পদ্ধতি যদি অ্যাপ্লাই করো ইজিলি অ্যান্সার করতে পারবে। বেসিক পদ্ধতি কিছুই না, জাস্ট একটা ছোট কমন সেন্স মনে রাখলেই হবে। কি কমন সেন্সের কথা বলছি? তো আমি এখানে দেখো, এখানে আমি ধরে নেব, ধরেই নেই, ধরেই ধরি আগে প্রতি কেজি চিনির দাম, ধরি আগে প্রতি কেজি চিনির দাম আমি ধরে নিচ্ছি 100x টাকা ছিল আগে প্রতি কেজি চিনির দাম। এখন কি হয়েছে? চিনির দাম 10% কমে গেছে। অনেক কোশ্চেনে থাকবে এখন চিনির দাম 10% বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার অর্থ কি? বেড়ে যাওয়ার অর্থ হলো আমি আগের দাম ছিল 100x টাকা, বেড়ে যাওয়া মানে 10% যদি বেড়ে যায় তাহলে 110 হয়ে গেছে। তো 110/100 এর সাথে গুণ করে দেবো, তো 0 0 কেটে গেল। তো এখন দাম হয়েছে কত? 110x টাকা। কিন্তু এখানে বলেছে কমে গেছে, তো কমে গেছে যখন, তাহলে 100 টাকায় কমে গেছে 10 টাকা, তার মানে 90% এখন দাম হয়ে গেছে। 90% মানে 90/100, 0 0 এখান থেকে কেটে গেল, কেটে গেলে এখান থেকে পাচ্ছ কত? 90x টাকা। তাহলে এখন 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 প্রতি কেজি চিনির দাম কত? এখন প্রতি কেজি চিনির দাম হলো 90x টাকা হলো এখন প্রতি কেজি চিনির দাম। এবার সেই ব্যক্তিটা আগেও 225 টাকা নিয়ে যেত বাজারে চিনি কেনার জন্য, এখনো কিন্তু 225 টাকা নিয়ে যাচ্ছে কি কেনার জন্য? চিনি কেনার জন্য। এবার সাপোজ ধরো, এখানে একটা ছোট এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি, তুমি আগে 100 টাকা নিয়ে যেতে বাজারে, এখানে ধরো কালিটা চেঞ্জ করে নিই তাহলে ইজিলি বুঝতে পারবে। সাপোজ ধরো তুমি আগে 100 টাকা নিয়ে যেতে বাজারে, এবং 100 টাকা যখন তুমি বাজারে নিয়ে যেতে, বাজারে নিয়ে গেলে তোমাকে সেখানে বলা এখানে সেখানে হয়তো বলা হলো যে আগে তুমি 100 টাকা বাজারে নিয়ে গেলে যত কেজি চিনি পেতে, এখন 100 টাকা বাজারে নিয়ে গেলে তার থেকে 5 টাকা চিনি বেশি পাবে। তো এর অর্থ কি? তো আগে তুমি যদি 100 টাকা বাজারে নিয়ে যাও এবং প্রতি কেজি চিনির দাম ধরে নাও প্রতি কেজি চিনির দাম 20 টাকা করে। তো প্রতি কেজি চিনির দাম যদি 20 টাকা করে হয়, তাহলে আগে তুমি চিনি পেতে কত? আগে তুমি চিনি পেতে 5 কেজি, আগে তুমি চিনি পেতে 5 কেজি। আর এখন যদি চিনির দাম বেড়ে যায়, 25 টাকা করে পার কেজি যদি হয়ে যায়, তাহলে এখন তুমি চিনি পাচ্ছ কত? 4 কেজি। অর্থাৎ আগের থেকে তুমি এখন 1 কেজি চিনি কম পাচ্ছ। কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে? যে আগের থেকে 25 কেজি চিনি বেশি পাচ্ছ। তো এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার এখানে খেয়াল করো, আমি এখানে আগে 225 টাকা বাজারে নিয়ে যেত, এখনো সেই ব্যক্তি 225 টাকা বাজারে নিয়ে যায়। তো আগে চিনির দাম কত ছিল? আগে চিনির দাম ছিল 100x টাকা। তো 100x টাকা যখন চিনির দাম ছিল, তখন তুমি কতটা চিনি বাড়ি নিয়ে আসতে? তো মোট দামের
কে আমি যদি পার কেজি চিনির দাম ভাগ করি তাহলে কতটা চিনি আমি বাড়ি নিয়ে আসবো সেটা পেয়ে যাব। একইভাবে এখনো আমি 225 টাকা বাজারে নিয়ে যাই, এখন চিনির দাম কমে যাওয়াতে আমি কি করছি, আমি কিন্তু 25 কেজি চিনি এক্সট্রা পাচ্ছি। তো এখন চিনির দাম কত হয়েছে, এখন চিনির দাম হয়েছে 90 টাকা। তো এখন পার কেজি চিনির দাম 90 টাকা, 225 টাকা বাজারে নিয়ে গেছি। তো মোট টাকাকে আমি যদি পার কেজি চিনির টাকা দাম দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব মোট কতটা চিনি। তো এখন অবভিয়াসলি বেশি চিনি পাচ্ছি আগের তুলনায়, কত কেজি বেশি পাচ্ছি, 25 কেজি বেশি পাচ্ছি। তো এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 25 কেজি। তো এই সমীকরণটা তোমাদের গঠন করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমাদের জিনিসটা আরো আরেকবার এখান থেকে বোঝাচ্ছি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে বোঝাচ্ছি আরেকবার, ভালোভাবে কেয়ারফুলি শুনে নাও। তোমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে যে 225 টাকা সে আগেও বাজারে নিয়ে যেত, এখনো কিন্তু সে 225 টাকা বাজারে নিয়ে যায়। যেহেতু এখন দাম কমে গেছে পার কেজি চিনির দাম, তাই সে কতটা চিনি বেশি পায়, 25 কেজি চিনি কিন্তু সে এখন বেশি নিয়ে আসতে পারে। তাহলে আগে দাম ছিল কত, আগে টোটাল তুমি বাজারে নিয়ে যেতে 225 টাকা, আগে পার কেজি চিনি কত টাকায় কিনতে, এই দেখো এখানে আমি ধরে নিয়েছি 100x টাকা পার, 100x টাকা পার কেজি দামে তুমি চিনি কিনতে, অর্থাৎ প্রতি কেজি চিনির দাম আগে 100x টাকা ছিল। তো সেটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কতটা চিনি পাচ্ছি সেটা আমি এখান থেকে পেয়ে যাব ভাগ করার পরে। একইভাবে এখন চিনির দাম কমে গেছে, এখন প্রতি কেজি চিনির দাম হয়েছে 90x টাকা। তো প্রতি কেজি চিনির দামটাকে আমি যদি 225 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব এখন 225 টাকায় টোটাল কতটা চিনি পাচ্ছি। তো এই দুটোর ডিফারেন্স কত হয়ে যাবে, এই দুটোর ডিফারেন্স হয়ে যাবে 25 কেজি। তো এখানে এবার দেখো, এবার এখানে ওপরে 25টা কেটে দাও, এখানে 25 কাটলো, এখানে 25 কাটলে হবে কত 9, এখানেও 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 9। তো সমানের এপাশে ওপাশে চারিদিকে 25 দিয়ে আমি কাটাকুটি করে নিলাম। এবার এখানে নিচে তোমাদের এখানে 9 আর এখানে 90 কাটাকুটি করো, 90 কাটলে এখানে হচ্ছে কত 10। তাহলে পড়ে থাকছে এখানে 1/10x মাইনাস এখানে 9 বাই কত 100x ইকুয়াল টু কত 1। লসাগু করো, লসাগু হবে কত 100x, লসাগু 100x। তো এখান থেকে হবে কত 10, এখানে হবে কত 9 ইকুয়াল টু 1। তো 1 বাই এখানে নেক্সট লিখছি 1 বাই 100x, 100x সমান সমান কত 1, x সমান কত হবে, x সমান হবে 1 বাই 100। বার করতে বলেছে কি, বার করতে বলেছে দেখো এখানে তোমাদের প্রতি কেজি চিনির আসল দাম, আসল দাম কত ধরে নিয়েছিলাম 100x টাকা, x এর ভ্যালু কত পেয়েছি 1/100, কাটাকুটি করো 1 টাকা, 1 টাকা। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বারবার প্র্যাকটিস করবে, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। অপশন বি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 8,000 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে সুদ এবং 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদ যদি সমান হয়, সময়ের পরিমাণ কত সেটা এখানে বার করতে বলেছে। তো ইজি কোশ্চেন, সরল সুদের সেই একটাই সূত্র আমরা জানি কি, ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই 100। তো প্রথম ক্ষেত্রে মানে 8,000 টাকা, 8,000 টাকা মানে আসল 8,000 টাকা 3% সরল সুদে 3% গুণ করলে যে সুদটা হয়, তো সুদ কত হবে, তো এখানে টাইম আমি ধরে নিচ্ছি কত টি। কারণ দেখো এখানে বলেছে যে 8,000 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে সুদ এবং 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদ যদি সমান হয়, তো প্রথম যে সুদটা এখানে লাগিয়েছে 8,000 টাকার যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা আমি ধরে নিচ্ছি টি বছরের জন্য ইনভেস্ট করেছে। তো এই যে সুদটা আমি পাচ্ছি সেই সুদটা কত, সুদের পরিমাণ হলো এত। সেকেন্ড কন্ডিশনে দেখো বলেছে কি, সেকেন্ড কন্ডিশনে বলেছে 6,000 টাকা আসল কত বছরের জন্য ইনভেস্ট করছে, 5 বছরের জন্য, কত পার্সেন্ট হারে 4% হারে ইনভেস্ট করছে, এবং সুদ কত বাই 100 করলে পেয়ে যাচ্ছে সুদ। এবং এই সুদ দুটো, দুই ক্ষেত্রে যে সুদ পাচ্ছি সুদ দুটো কি হবে সমান হবে। তো দুটোকে আমি
এখান থেকে সমান করে দিলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 100 কেটে গেল, এখানে 8000-এর 3টে শূন্য কাটলো, 6000-এর 3টে শূন্য কাটলো। এবার এখানে দেখো, এখানে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে এখানে 4, 4 আর 4 কেটে গেল। টি এর ভ্যালু পড়ে থাকছে কত? টি এর ভ্যালু পড়ে থাকছে 5। তো অ্যান্সার হবে 5 বছর। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ প্রথম যে 8000 টাকাটা সে ইনভেস্ট করেছিল কত বছরের জন্য? 5 বছরের জন্য। নেক্সট কোশ্চেন, কত বছরে 10,000 টাকা অর্ধবার্ষিকী 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়? কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, খেয়াল করো। এখানে তোমাদের দুটো প্রসেস দেখাবো। একটা হলো বেসিক মেথড, যেটা আমরা ক্লাসে মানে 9-10-এ যখন আমরা এই কোশ্চেন গুলো ছিল, 9-10 কথা সরি 7-8-এ আছে সম্ভবত এখন। তো 7-8-এ যে আমরা চক্রবৃদ্ধি সুদ পড়েছি, তখন আমরা যে সূত্র দিয়ে করতাম সেই সূত্র দিয়েও দেখাবো, এবং তোমাদের এক্সাম হলে গিয়ে কিভাবে করতে হবে সেটা আমি ফার্স্টে দেখাবো। তো ফার্স্টে দেখো, যদি এরকম অর্ধবার্ষিকীর কন্ডিশন থাকে, তো অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি যদি সুদ হয়, তখন সুদের হার কি হচ্ছে? অর্ধবার্ষিকী বলতে বছরে দুবার কিন্তু সুদ দেবে এই কম্পাউন্ড ইন্টারেস্টের টাইমে, মানে চক্রবৃদ্ধি সুদের হারে। তো তখন সুদের হার কি হবে? সুদের হারকে অর্ধবার্ষিকী বলেছে, তো 20-কে 2 দিয়ে ভাগ করে দাও। তো 20/2% মানে হবে কত? 10%। আসল কত টাকা ইনভেস্ট করেছিল? 10,000 টাকা ইনভেস্ট করেছিল। 10,000 টাকাটা কত অর্ধবার্ষিকী? তো এখানে অর্ধবার্ষিকীতে সুদের হার কত হয়েছে? 10%। মানে এত টাকার 10% যদি সুদ হয় তাহলে কত হবে? 110% হবে আসল টাকার। তো 110 বাই কত? 100। এবং এটা কত বছরের জন্য সেটা আমি জানি না, তো এখানে আমি লিখলাম n বা x, তোমরা যা ইচ্ছা ধরে নিতে পারো, ইকুয়াল টু কত টাকা হবে? দেখো বলেছে, যদি আমি এই চক্রবৃদ্ধি সুদের হারে ইনভেস্ট করি নির্দিষ্ট টাইম এন টাইম আমি ধরে নিচ্ছি, তো সুদ এবং আসল মিলিয়ে হবে কত? 13,310 টাকা, 13,310। এবার সমানের এপাশে ওপাশ ক্যালকুলেট করো, 0 এবং 0 কেটে গেল, এখানে এর মধ্যে 0 0 কাটলো, তো এখান থেকে থাকছে দেখো কত? 1000। আচ্ছা, 1000টাকে আমি সমানের ডান সাইডে নিয়ে যাই, এখানে ডাইরেক্ট লিখছি 11/10 এর পাওয়ার হলো n, এদিকে 1331 বাই কত হচ্ছে 1000। আচ্ছা, তোমাদেরকে বারবার বলেছিলাম যে 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে। এগুলো মুখস্থ না থাকলে এই যে 1331 মানে 1331 কার কিউব, এটা যদি মনে না থাকে 11 এর কিউব, তাহলে এই কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে দেরি হবে। তো এটা হলো 11 কিউব, আর 1000 হলো 10 এর কিউব, অর্থাৎ বলতে পারি 11/10 এর কিউব। এবার দেখো এখান থেকে এই 11/10 এর পাওয়ার n, আর পেয়ে গেলাম কত? 11/10 এর পাওয়ার কিউব। এবার এই n আর মানে যেহেতু 11/10 11/10 দু সাইডে সমান আছে, তো এবার এদের পাওয়ারকে যদি আমি কম্পেয়ার করি, তো n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 3। এবার n এর ভ্যালু 3 পেয়ে গেছো বলে অপশন ডি তে অনেকে মার্কিং করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। এই যে 3টা পেয়েছো, এই 3টা হলো কি? এই 3টা হলো 3 টাইমস কোন এতে চলছে? এটা অর্ধবার্ষিকী প্ল্যানে চলছে। তো অর্ধবার্ষিকী মানে কি? অর্ধবার্ষিকী মানে কিন্তু হাফ বছর, হাফ বছর। তো হাফ বছরের সাথে 3 টাইমস গুণ করো, তাহলে হবে কত? 3/2 বছর। 3/2 বছর মানে কি? এটাকে যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো, 1/1 বছর। তো অ্যান্সার হবে 1/1 বছর। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে টাইম কত? টাইম হলো কত টাইম লাগবে? টাইম লাগবে 1.5 বছর টাইম লাগবে। এবার বেসিক পদ্ধতিটা দেখাবো যে বেসিক কোন পদ্ধতিতে তোমরা সলভ করতে পারবে। তো বেসিক পদ্ধতি বলতে সেই সূত্র কি আমরা জানি? a ইকুয়াল টু মানে অ্যামাউন্ট সমান, অ্যামাউন্ট মানে সুদ আসল সমান আসল ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200,
অর্ধবার্ষিকী বলেছেই বলেই কিন্তু 200, পাওয়ার হবে 2n। তাহলে অর্ধবার্ষিকীর সূত্র এটা, অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকীর সূত্র। যদি এটা কোয়ার্টার হতো তাহলে কোয়ার্টারলি হলে আমি 200 এর জায়গায় লিখতাম 400, n এর জায়গায় 2n এর জায়গায় লিখতাম 4n। যেহেতু অর্ধবার্ষিকী তো এখানে হবে 200, এখানে হবে 2n। এটা কিন্তু মনে রাখবে, তোমাদের অঙ্কে হয়তো মানে কোশ্চেনে হয়তো দিয়ে দিল কোয়ার্টারলি, তো সেম প্রসেস, জাস্ট এইটা চেঞ্জ করে নিতে হবে যেটা চেঞ্জ করতে বললাম। তো অ্যামাউন্ট কত, দেখো অ্যামাউন্ট বলা আছে 13310, প্রিন্সিপাল কত 10,000 টাকা। 1 প্লাস আর এর ভ্যালু কত বলা আছে, আর এর ভ্যালু বলা আছে 20%, কোশ্চেনে বলা আছে, তো 20% বাই কত 200, 2n। এবার এখান থেকে কাটো, এখানে কাটলে থাকছে কত 10, এখানে 0 0 কেটে গেল, তো সমানে এক সাইডে নিয়ে আসো, এখানে 1331 বাই থাকছে কত 1000 ইকুয়াল টু এখান থেকে 1 প্লাস 1 এর 10, তো 11/10 পাওয়ার কত 2n। তো এখান থেকে দেখো, এখান থেকে 11/10 এর কিউব পেয়ে যাচ্ছ ইকুয়াল টু 11/10 তার পাওয়ার 2n। এখান থেকেও আমরা পাওয়ারটাকে কম্পেয়ার করব, অর্থাৎ 2n সমান 3, n সমান 3/2 বছর। আচ্ছা, এখানেও অনেকের হয়তো ডাউট হতে পারে যে এর আগের বার আমি টাইমস বলেছিলাম, এখানে কেন বছর। তো এটা অন্য একটা পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে যদি করো তাহলে এখানে কিন্তু বার হবে তোমার, যেহেতু অর্ধবার্ষিকী হিসেবে তুমি এখানে সুদের হার এখানে ভাগ করে নিচ্ছ, 10% করে নিচ্ছ, তাহলে এখানে যে n এর ভ্যালুটা বেরোবে সেটা কতবার, তো সেই টাইমস বেরোবে। এবার অর্ধবার্ষিকী যেহেতু, তাহলে হাফ বছর, হাফ বছরের সাথে 3 টাইমস গুণ করো, তাহলে এখানে টোটাল বছর পেয়ে যাচ্ছ। কিন্তু সূত্র যখন অ্যাপ্লাই করবে এখানে n এর মান কিন্তুই হবে কিন্তু টাইম, অর্থাৎ n ইকুয়াল টু এখানে কিন্তু এটা হবে টাইম। তাহলে টাইম কত 3/2 বছর, মানে 1.1/2 বছর। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যাদের যে প্রসেস বেটার লাগবে সে সেই প্রসেস ফলো করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, এ ও বি একা একা একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 15 দিনে করতে পারে। যা বলেছে এখানে লিখে নাও, এ একটা কাজ 9 দিনে, বি একটা কাজ করতে পারে কত দিনে, 15 দিনে। তবে দুজনে পর্যায়ক্রমে একদিন করে কাজটি করলে এবং এ যদি কাজটা শুরু করে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে। ভালো কোশ্চেন। এখানে 9 এবং 15 লসাগু নাও। 9 এবং 15 লসাগু কত হবে, লসাগু হবে 45 এবং এটাই হবে টোটাল ওয়ার্ক। লসাগু তোমরা বার করে নেবে, যদি প্র্যাকটিস লেভেল ভালো থাকে তাহলে এই যেটা আমি যেমন স্কিপ করলাম 9-15 লসাগু 45, তো তোমরাও স্কিপ করতে পারবে। যদি প্র্যাকটিস লেভেল ভালো না থাকে তাহলে নিজেরা করে নেবে এবং টাইম ওয়েস্ট হবে এর ফলে। তো 3 3 9, 3 5 15, 3 5 15, তো 3 5 15, 3 15 45 হবে কি এর লসাগু এবং সেটাই হবে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, 45 কে 9 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 5। একইভাবে বি এর এফিসিয়েন্সি কত, 45 কে 15 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ এখান থেকে 3। এবার দেখো এখানে কি বলেছে, ভালোভাবে এখানে কেয়ারফুলি শোনো। এখানে প্রথমে এ কাজটা শুরু করছে, এ কাজটা শুরু করছে এবং বলছে যে দুজনে পর্যায়ক্রমে একদিন একদিন করে কাজ করলে, অর্থাৎ প্রথম দিন এ কাজ শুরু করবে এটা বলেই দিয়েছে, তাহলে দ্বিতীয় দিন কিন্তু বি আর কাজ করবে না, তৃতীয় দিন কাজ করবে কে, এ, চতুর্থ দিন কাজ করবে বি, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে। মানে এরপরে আবার এ আসবে, তারপরে আবার বি আসবে, এইভাবে যত সময় কাজটা শেষ না হয় তত সময় কাজটা চলতে থাকবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রথম দিন এ এসে কত ইউনিট কাজ করবে, তো এর এফিসিয়েন্সি কত পেয়েছি 5, তাহলে 5 ইউনিট এ কাজ করবে। বি কত কাজ করবে, দেখো এখানে বি এর এফিসিয়েন্সি পেয়েছি কত 2, তাহলে বি কাজ করবে, সরি বি এর এফিসিয়েন্সি পেয়েছি 3, তো বি কাজ করবে 3 ইউনিট। একইভাবে পরের দিন যখন আবার এ আসবে, এ কাজ করবে 5 ইউনিট আর বি কাজ করবে 3 ইউনিট, এইভাবে কাজ করতে থাকবে যত সময় কাজ শেষ না হয়। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, দুদিন মিলে
এ এবং বি টোটাল কত ইউনিট কাজ করছে? 8 ইউনিট কাজ করছে। তাহলে 2 ডেজ, দুদিনে এ এবং বি মিলে কাজ করছে কত? 8 ইউনিট কাজ করছে। টোটাল কতটা কাজ? 45 ইউনিট। এবার তোমাদের 8 এর এমন একটা মাল্টিপল নিতে হবে যেটা হয় 45 হবে নতুবা 45 এর কম হবে। এইভাবে কিন্তু তোমাদের মাল্টিপলটা নিতে হবে। না সরি, ভুল বললাম। 8 এর এমন মাল্টিপল নিতে হবে যেটা যেন তোমাদের 45 এর কম হয় সব সময়। তো 8 এর দেখো এখানে যদি আমি 5 গুণ করি, 5 8টা 40, 6 গুণ করলে 6 8টা 48। তো 6 গুণ করতে পারবো না, তো এর সাথে আমি 5 গুণ করছি। তো এর সাথে 5 গুণ করার অর্থাৎ হলো মানে হলো টাইমের সঙ্গেও কিন্তু তোমাদের 5 গুণ এখান থেকে করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছ কত? এখান থেকে পাচ্ছ 40 ইউনিট, 5 8টা 40, এখান থেকে পাচ্ছ কত? 10 দিন। তো 10 দিনে দুজনে মিলে কত ইউনিট কাজ করেছে? 40 ইউনিট কাজ করেছে। এবার 10 দিন কাজ করার অর্থ কি? টোটাল একটা পেয়ারের কাজ মানে এ এবং বি মিলে এইভাবে টোটাল একটা পেয়ার অফ কাজ কিন্তু কমপ্লিট হয়েছে 40 দিন। তাহলে এই 40 ইউনিট, অর্থাৎ 10 দিনের পরে 11 নম্বর দিনে, এর পরবর্তী 11 নম্বর দিনে কে কাজ করতে আসবে? পরবর্তী 11 নম্বর দিনে এ কাজ করতে আসবে। এবং এ একদিনে কত ইউনিট কাজ করে? দেখো এখানে এর এফিসিয়েন্সি 5 বের করেছি। তো এ 5 ইউনিট কাজ করবে। তো 5 ইউনিট যদি কাজ করে তাহলে 40 আর 5 ইউনিট হলে হয়ে যাচ্ছে 45 ইউনিট। তো 45 ইউনিটটাই ছিল টোটাল ওয়ার্ক, অর্থাৎ টাইম লাগছে 10 দিন প্লাস 1 দিন, 11 দিন কিন্তু টাইম লাগছে, যেটা আছে অপশন বি তে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একটি ট্যাপ 6 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে। চৌবাচ্চাটি ট্যাপটি দিয়ে অর্ধেক ভর্তি করার পর ওই রকম আরো 3টি ট্যাপ চৌবাচ্চাটিতে লাগালে কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি হবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। কোশ্চেনটা ভালোভাবে শোনো। এখানে দেখো বলেছে যে একটা ট্যাপ 6 ঘন্টায় একটা চৌবাচ্চাকে ভর্তি করে এবং চৌবাচ্চাটি ট্যাপটি দিয়ে অর্ধেক ভর্তি করার পর। তো আমি এখানে ফার্স্টে দেখবো যে সেই একটা ট্যাপ দিয়ে অর্ধেক ভর্তি করছে চৌবাচ্চাটির কত সময় লাগছে। তো একটি ট্যাপ অর্ধেক চৌবাচ্চা ভর্তি করে, অর্ধেক চৌবাচ্চা ভর্তি করে কত সময়? টোটাল সময় লাগছে তার ভর্তি করতে, মানে এক অংশ ভর্তি করতে সময় লাগছে 6 ঘন্টা। তাহলে হাফ অংশ ভর্তি করতে এই 6 ঘন্টার সঙ্গে হাফ গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে টাইম কত ঘন্টা? 3 ঘন্টা। 3 আওয়ার তার কিন্তু টাইম লাগছে। এবার দেখো এখানে ঠিক এর পরের লাইনে বলেছে যে অর্ধেক ভর্তি করার পর, অর্ধেক যখন ভর্তি হয়ে গেল মানে 3 ঘন্টা চলেছে পাইপটা, মানে ওই একটা ট্যাপ, তারপরে আরো 3টি ট্যাপ কি করা হচ্ছে? আরো 3টি ট্যাপ কিন্তু ওপেন করা হচ্ছে ওই সেম টাইপের। তাহলে কতক্ষণে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হবে? তাহলে আগে একটা ট্যাপ ছিল, এখন আরো ওই সেম টাইপের 3টে ট্যাপ ওখানে অ্যাড করেছে। তাহলে এখন ট্যাপের সংখ্যা কটা? এখন ট্যাপের সংখ্যা হলো 4টে। তো এই যে 4টে ট্যাপ, এই 4টে ট্যাপ 1 ঘন্টায় কত অংশ ভর্তি করে? 1 ঘন্টায় 1 আওয়ারে ভর্তি করে কত অংশ? তো দেখো এখানে এই যে পরে যে 3টে ট্যাপ চালানো হয়েছে, এই 3টে ট্যাপের ক্যাপাসিটি কিন্তু প্রথম ট্যাপের মতো। তো প্রথম ট্যাপের ক্ষেত্রে কি বলা হয়েছিল? প্রথম ট্যাপের ক্ষেত্রে বলা হয়েছিল 6 ঘন্টায় চৌবাচ্চাটাকে সম্পূর্ণ ভর্তি করে, মানে এক অংশ ভর্তি করে। প্রথম ফার্স্ট ট্যাপ 6 ঘন্টায় পুরো চৌবাচ্চাকে ভর্তি করে, অর্থাৎ এক অংশ ভর্তি করে। তাহলে যদি বলা হতো যে প্রথম ট্যাপটা 1 ঘন্টায় কত অংশ ভর্তি করে চৌবাচ্চার, তো 1 ঘন্টায় ভর্তি করে 1/6 অংশ। তো 1/6 অংশ যদি একটা ট্যাপ ভর্তি করে, তাহলে 4টি ট্যাপ তাহলে 1 ঘন্টায় কত ভর্তি করবে? তাহলে 1/6 অংশের সঙ্গে 4 গুণ করে দাও,
তাহলে পেয়ে যাবে এখানে 4টি ট্যাপ 1 ঘন্টায় কত অংশ ভর্তি করে। এখানে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 2 এর 3 অংশ ভর্তি করে। 4টি ট্যাপ 1 ঘন্টায় কত অংশ ভর্তি করবে? 2 এর 3 অংশ কিন্তু ভর্তি করবে। কিন্তু তোমার এখন ভর্তি করতে হবে কত, মানে বাকি কতটা আছে? বাকি আছে 1 অংশ থেকে হাফ অংশ বাদ দিয়ে দাও, কারণ হাফ অংশ কিন্তু এই প্রথম ট্যাপ ফিল আপ করেছে, প্রথম ট্যাপ কিন্তু হাফ অংশ ফিল আপ করে ফেলেছে। তাহলে বাকি আছে অবভিয়াসলি হাফ অংশ, বাকি আছে কত? হাফ অংশ বাকি আছে। তো এই হাফ অংশ ভর্তি করতে হাফ অংশ হাফ অংশ হাফ অংশ ভর্তি করতে সময় লাগবে, ভর্তি করতে সময়, হাফ অংশ ভর্তি করতে সময় লাগবে। কত সময় লাগবে? হাফ অংশ ভর্তি করতে সময় লাগবে হাফ বাই 2 এর 3, হাফ বাই 2 এর 3, কারণ 2 এর 3 অংশ তারা ভর্তি করে কিন্তু 1 ঘন্টায়। তাহলে এখান থেকে টাইম পেয়ে যাবে এবং সেটা পাবে কি ঘন্টা এককে, এত ঘন্টায়, ঘন্টা এককে। তাহলে এখান থেকে উল্টে গেলে পাবে এখান থেকে কত? 3 বাই নিচে 2 ইন্টু 2 চলে আসছে 3 বাই 4 ঘন্টা, এবং 3 বাই 4 ঘন্টা মানে কত মিনিট? 45 মিনিট। অতএব তোমার টোটাল টাইম লাগবে, টোটাল সময়, টোটাল টাইম লাগবে কত? 3 ঘন্টা প্লাস 45 মিনিট। 3 ঘন্টা কোথায় লাগছিল? এই 3 ঘন্টা, অর্থাৎ প্রথম ট্যাপ, একটা ট্যাপ যখন চালু ছিল তখন অর্ধেক ভর্তি করেছিল 3 ঘন্টায়, আর যখন টোটাল 4টে ট্যাপ চলেছে তখন টাইম লেগেছে কত? 45 মিনিট। তাহলে টোটাল টাইম লেগেছে চৌবাচ্চাটা ফিল আপ করতে 3 আওয়ার্স অ্যান্ড 45 মিনিট, যেটা আছে অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি মোট দূরত্বের 2 এর 15 অংশ ট্রেনে যায়, 9 এর 20 অংশ বাসে, বাকি 10 কিলোমিটার দূরত্ব সে কি করে? পায়ে হেঁটে যায়। তাহলে সেই ব্যক্তিটা না, এখানে জানতে চাইছে তাহলে মোট দূরত্ব কত। তাহলে এখানে আগে ক্যালকুলেট করো যে অংশটা সে ট্রেনে গিয়েছিল, ট্রেন এবং বাস, বাসে কত অংশ সে গিয়েছে। তো ট্রেনে গিয়েছে 2 এর 15 অংশ, বাসে গিয়েছে 9 এর 20 অংশ, 9 এর 20 অংশ, এবং টোটাল ধরে নাও, টোটাল দূরত্ব, টোটাল টোটাল দূরত্ব ধরে নাও 1 অংশ, টোটাল দূরত্ব 1 অংশ। তাহলে ট্রেনে এবং বাসে মিলিয়ে সে কত অংশ গিয়েছে? এখান থেকে 15 এবং 20 লসাগু নিলে হবে 60। তাহলে এখান থেকে হবে 4 15 60, মানে 4 দুগুণ 8, প্লাস এখানে 3 20 60, মানে 3 9 কত? 27। তাহলে এখানে 27 এবং 8 যোগ করলে হচ্ছে কত? 35 বাই 60। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 12 60, মানে 7 বাই 12 অংশ, 7 বাই 12 অংশ। তাহলে বাকি ডিস্টেন্স কত? বাকি দূরত্ব, বাকি দূরত্ব, বাকি দূরত্ব কত? তাহলে টোটাল আমি ধরেছিলাম কত? 1 অংশ টোটাল দূরত্ব, তার মধ্যে ট্রেনে এবং বাসে গিয়েছে 7 এর 12 অংশ, বিয়োগ করলে পেয়ে যাবে বাকি দূরত্ব কত? 5 এর 12 অংশ। লিখে লিখে করাচ্ছি জাস্ট বোঝার জন্য, এক্সাম হলে এতটা তোমাদের লেখার দরকার নেই, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে। তাহলে 5 এর 12 অংশের দেখো ভ্যালু, এই যে 5 এর 12 অংশটা বাকি থেকে গেছে, এই পথটা সে কিসে গেছে? হেঁটে গেছে, এবং তার ডিস্টেন্স দেখো বলে দিয়েছে 10 কিলোমিটার। তাহলে 5 এর 12 অংশের ভ্যালু, 5 এর 12 অংশের ভ্যালু কত? 10 কিলোমিটার। 1 অংশের ভ্যালু কত? সেটাই তোমার এখানে বার করতে হবে। তো 10 বাই 5 ইন্টু ওপরে চলে আসবে 12, 5 2 এ 10, 12 দুগুণ কত? 24 কিলোমিটার। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24 কিলোমিটার এর
সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এবং এটাও বলতে পারো ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে দেখো যে একটি মোটর বাইক 35 কিলোমিটার দূরে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে 10 ঘন্টা 30 মিনিটে। তো 10 ঘন্টা 30 মিনিট মানে কি? 10 ঘন্টা 30 মিনিট। 10 ঘন্টা 30 মিনিট মানে 30 মিনিটকে আমি এখানে যদি আওয়ারে কনভার্ট করে দিই, তার মানে 10.5 ঘন্টা, মানে এখান থেকে পাচ্ছ 21/2 আওয়ার। বলেছে এখানে বোটটি স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময় লাগে। আচ্ছা, প্রথম যে লাইনটা পড়লাম তার থেকে একটা সমীকরণ বানিয়ে নিই। তো কি করেছে, একটা মোটর বোট কিছু দূরত্ব গিয়েছে, গিয়ে আবার ফিরে এসছে কত ঘন্টায়? 10 ঘন্টা 30 মিনিটে। তো 35 কিলোমিটার ডিস্টেন্স সে স্রোতের অনুকূলে গেছে। স্রোতের অনুকূলে যখন গিয়েছে, বোটের স্পিড এবং স্রোতের স্পিড, স্ট্রিমের স্পিড যোগ হবে। একইভাবে যখন সে স্রোতের প্রতিকূলে, তো তখন কি হবে? বোটের স্পিড থেকে স্রোতের স্পিড, স্ট্রিমের স্পিড বিয়োগ হবে। তো এই দুটো ক্ষেত্রে যে টাইম লেগেছে সেই টাইম কি বলে দিয়েছে? 21/2 ঘন্টা। সেকেন্ড যে লাইন, সেকেন্ড লাইনটা পড়ো। এখানে বলেছে বোটটি স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যেতে সেই একই সময় লাগে। অর্থাৎ 5 কিলোমিটার স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে কি? বোটের স্পিড প্লাস তার সাথে স্রোতের বেগ, স্রোতকে বলা হয় ইংরেজিতে স্ট্রিম, তো সেখান থেকে এস। তো সময় কতক্ষণ লাগবে? আচ্ছা, এই সূত্রটা কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমের সূত্র কি হবে? টাইমের সূত্র হবে টাইম ইকুয়াল টু এস, এখানে নিচে চলে আসবে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স 5 কিলোমিটার এবং স্পিড কত? বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, দুটো যোগ হবে অনুকূলের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখান থেকে আমরা টাইম পেলাম। একইভাবে প্রতিকূলের ক্ষেত্রে ডিস্টেন্স 4 কিলোমিটার এবং বোটের স্পিড থেকে স্রোতের স্পিড বিয়োগ হবে, এবং এই দুই ক্ষেত্রে টাইমটা কিন্তু ইকুয়াল বলে দিয়েছে। তাহলে এখানে আমি সেকেন্ড সমীকরণটাকে আগে একটুখানি ক্যালকুলেট করি। এখানে 5 যদি কোনাকুনি গুণ করি, 5b মাইনাস 5s ইকুয়াল টু 4b প্লাস 4s। বি গুলোকে এক সাইডে নিয়ে আসলে 5b থেকে 4b বিয়োগ হলে হয়ে যাবে শুধুমাত্র b, মাইনাস 5s ডান সাইডে গেলে আর ওদিকে 4s থাকছে, তো হয়ে যাচ্ছে কত? 9s। এবার এই যে b ইকুয়াল টু 9s পেলাম, এটা আমি প্রথম সমীকরণে অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করব। তো এখানে 35 বাই এখানে 9s প্লাস s, এখানে 35 বাই 9s মাইনাস s বাই কত হচ্ছে? 21/7, এই সরি 21/2। আচ্ছা, উপরে আমি যদি 7 দিয়ে কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 5 7 35। আচ্ছা, এখানে সেকেন্ড এর পরের লাইনে 9s প্লাস s মানে 10s, 10s, আর এখানে 5 বাই কত? 9s থেকে একটা s বিয়োগ গেলে 8s ইকুয়াল টু কত হচ্ছে? 3/2। আচ্ছা, 2 দিয়ে হরের প্রত্যেকটাই 2 এর কিন্তু মাল্টিপল, তো 2 দিয়ে কাটাকুটি করে নি। 2 দিয়ে কাটলে এখানে থাকছে 4, এখানে থাকছে 5, এখানে 5 আর 5 এখানে টোটাল কেটে গেল। তাহলে এখানে যে সমীকরণ থাকছে, নেক্সট পেজে লিখছি, এখানে থাকছে 1/s থাকছে সম্ভবত, হ্যাঁ 1/s। তারপরে থাকছে 5/4s প্লাস 5/4s ইকুয়াল টু থাকছে 3, ইকুয়াল টু থাকছে কত? ইকুয়াল টু থাকছে 3। এবার এখান থেকে 4s লসাগু হলো, তাহলে এখানে হবে কি? 4, এখানে থাকছে 5 ইকুয়াল টু কত? 3, 4 আর 5 যোগ করলে হচ্ছে কত? 9/4s ইকুয়াল টু হচ্ছে কত? 3, 3 আর 9 কাটলে 3, তো 4s সমান সমান কত? 3, s সমান সমান 3/4 মানে 0.75। দেখো অপশনে আছে 0.75। এস মানে কি? স্রোতের বেগ। এস এখানে জানতে চাইছে
এসটা আমি কি ধরে নিয়েছিলাম, স্রোতের বেগ। তো স্রোতের গতিবেগ জানতে চাইছে, যদি বোটের গতিবেগ জানতে চাইতো তখন কি করতাম, তখন এখানে আমি অ্যাপ্লাই করতাম, অর্থাৎ বি ইকুয়াল টু 9s পেয়েছিলাম। তো এখানে 9 ইন্টু এস এর জায়গায় কি লিখতাম, এস এর জায়গায় লিখতাম 3/4। তো 27/4 কিলোমিটার/আওয়ার তখন কিন্তু অ্যান্সার আসতো, বা তখন যদি পয়েন্টে আসতো তো পয়েন্ট হিসেবে আমরা সেখানে বার করতাম। তো কি জানতে চাইছে সেটা খেয়াল রাখবে। তো এই ছিল আজকে তোমাদের লাস্ট কোশ্চেন। আশা করি কোশ্চেন গুলো বোঝাতে পেরেছি, যে 15টা কোশ্চেন তোমাদের আজকে ক্লাসে রাখা ছিল। এখানে কিন্তু আজকের ক্লাসে প্রায় 4 থেকে 5টা ভালো ভালো অঙ্ক করিয়েছি, এগুলো কিন্তু এক্সামে সেম এই লেভেলের আসবে। এগুলো কিন্তু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। আর যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।